হ্যালো গাইজ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি আজ তাহার লিখনতে সাবিল আসামি, পর্ব সংখ্যা 25। সকালবেলার নরম আলো কাছের দেওয়ালের ফাঁক দিয়ে ঘরের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। ফিওনা ধীরে ধীরে চোখ খুলে আলোর তীব্রতা সহ্য করতে চেষ্টা করে। চোখ পিটপিট করতে করতে সে উঠে বসে, মাথার ভেতরে খানিকটা ভারী ভাব। গর্জরে ছড়ানো আলো তাকে ঘিরে থাকা কাছের দেয়ালগুলো যেন আরো উজ্জ্বল, স্বচ্ছ হয়ে উঠেছে। বিছানায় বসে ফিওনা নিজেকে একবার ভাবতে শুরু করে। শরীর দুর্বল, তবে অবাক ব্যাপার হলো জ্বর একেবারেই নেই। তার অভ্যস্ত অনুযায়ী এভাবে ভেজার পর অন্তত কয়েকদিন অসুস্থ থাকতে হয়। এই হঠাৎ অরোগ্য যেন অলৌকিক কিছু। মাথায় নানা প্রশ্ন ভিড় জমায়। নিজের হাতের তালু দুটো দেখে বুঝতে চেষ্টা করে, কিন্তু কোনো জবাব খুঁজে পায় না। যেন এই রাতের কোনো ঘটনা এক গভীর রহস্যের আভাস দিয়ে গেছে, যার ব্যাখ্যা শুধু জ্যাসপারের উপস্থিতি আর তার অদ্ভুত যত্নের মাঝেই লুকিয়ে আছে। হঠাৎ ফিওনার নাকে আচমকা এক টুকরো ঘ্রাণ এসে আঘাত হানল, যেন খুব চেনা পরিচিত কোনো মৃদু সৌরভ আর নাসারন্ধ্রের ভেদ করে মস্তিষ্কে পৌঁছে গেছে। একটু বিভ্রান্ত হয়ে নিজের জামার কলার ধরে শুকল সেই পরিচিত সুবাস, যা তাকে তীব্রভাবে মনে করিয়ে দেয় কোনো কাছের মুহূর্তের স্পর্শকে। ঘ্রাণটা জ্যাসপারের, সেই বিশেষ পারফিউম যা তাকে সবসময় এক রহস্যময় আভিজাত্যকে মোহে ঘিরে রাখে। কিন্তু ফিওনা এখনো ভেবে কুল পাচ্ছে না এই পোশাক থেকে কিভাবে জ্যাসপারের পারফিউমের ঘ্রাণ আসছে। যেন সেই সৌরভ তার সত্তার এক অংশ হয়ে আছে। মনে হতে থাকে এই রাতে তার অবচেতনে কিছু যেন ঘটে গেছে, যা সে পুরোপুরি স্মরণে আনতে পারছে না। ফিওনা ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠল, তার ক্লান্ত শরীরে যেন এক নতুন সতেজতার ছোঁয়া। মস্তিষ্কে আরো প্রশ্ন ভরে ক্লান্ত না করে সে সোজা বাথরুমে প্রবেশ করল, মুখে ছিটিয়ে নিল শীতল পানির ঝাপটা। হালকা সজীবতার স্পর্শে কিছুটা সতেজ অনুভব করল, যেন রাতের ক্লান্তির সমস্ত ভার জলে ভেসে গেল। কিছুক্ষণ পর আয়নার সামনে দাঁড়িয়ে ফিওনা একটি আরামদায়ক পোশাক বেছে নিল, যা তার শরীরকে হালকা উষ্ণতা ছোঁয়া দেবে। নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, কিচেনটার দিকে পা বাড়ালো, যেন এক নতুন সকালের আলোকে আলিঙ্গন করতে প্রস্তুত। গতকাল রাতের নিস্তব্ধতায় জ্যাসপার ফিওনাকে নিবিড়ভাবে আঁকড়ে ধরে রেখেছিল, যেন তার উষ্ণতা ফিওনার জ্বর কমে যায়। কখন যে ঘুমে তার চৌকোর পাতায় ভর করেছিল তা সে নিজেও জানে না। ভোরের আলো ফোটার আগে হঠাৎ তার ঘুম ভাঙে। জেগে দেখে ফিওনার গায়ের ঘাম তার শার্টে মিশে আছে, শরীরে যেন শান্তির এক স্পর্শে ডুবে রয়েছে। মৃদুভাবে কপালে হাত রেখে সে অনুভব করল ফিওনার জ্বর সেরে গেছে। এক নিঃশ্বাসে স্বস্তির ছায়া ফুটে উঠল তার চোখে। ধীরে ধীরে ফিওনাকে বিছানায় শুয়ে দিয়ে উঠে দাঁড়ালো। নীরবে এক টুকরো সাদা নরম সুতি কাপড় ভিজিয়ে আলতো করে ফিওনার ঘাম মুছে দেয়। মুখ গলা যেন সেই ছোঁয়ায় ফিওনার অসুস্থতা মুছে যায়। তারপর সযত্নে কম্বল ঠিক করে দিয়ে একবার পেছনে তাকিয়ে নীরবে ঘর থেকে বেরিয়ে যায় জ্যাসপার। সকালবেলা ফিওনাকে রান্নাঘরে দেখে একেবারে বিস্ময়ের অন্ত রইল না। ফিওনার সুস্থতায় এত দ্রুত পুনরুদ্ধার যেন তার মনোবিজ্ঞানকে চমকে দিল। গতকাল সে ফিওনাকে ওষুধ খাইয়ে দিয়ে চলে এসেছিল, কিন্তু একবারও ফিওনার ঘরে ফিরেনি। ড্রাগন হওয়ার আভাসে মানবিক যত্নের সূক্ষ্মতার কথা সে ভাবে না। অবহেলায় ফেলে আসা সেবার প্রয়োজনীয়তা সম্পর্কে তার বোঝার অক্ষমতা প্রকট। একবারও জানি না মানুষের শরীর যেমন নাজুক, তেমনি অসুস্থতার সময় তাদের মন আরো বেশি দুর্বল হয়ে পড়ে, যখন তাদের প্রিয়জনের সাহচর্য, সেবা এবং যত্ন একান্ত প্রয়োজন। অসুস্থ শরীরে তারা একা থাকতে পারে না, তাদের পাশে
কেউ না কেউ থাকলে সে একাকিত্ব তাদের মনের ওপর প্রভাব ফেলে। কিন্তু ড্রাগনের সরল নির্বিকার মনোভঙ্গি মানবের মনের সেই জটিলতা বোঝে না। তার কাছে শুধু ওষুধই সেবার সমাধান। সকালবেলা স্নিগ্ধ আলো অ্যাকোয়ারা নিরিবিলিতে মনোযোগে হাতে ব্রেড তৈরি করছিল। ফিওনা ওর পাশে এসে সাহায্যের হাত বাড়ায়। মাঝে মাঝে আটা গুছিয়ে দিচ্ছে, কখনো অ্যাকোয়ারা এসে কিছু উপকরণ এগিয়ে দিচ্ছে। কিচেনের এই শান্ত মুহূর্তের চারপাশে যেন এক নীরব আনন্দ আবহ ছড়িয়েছিল। ঘরের অন্য প্রান্তে থ্যারিনিয়াস আর আলভিরা এখনো ঘুমে আচ্ছন্ন। তাদের নিঃশ্বাসের শব্দ যেন এই শান্ত ঘুমের সঙ্গে মিশে গেছে। আর জাসপার কাল রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি। সেই ভোরবেলায় নিজের কক্ষে এসেছিল, তাই অবশেষে গভীর ঘুমে মগ্ন এখনো। খানিক সময় মধ্যে ধীরে ধীরে আলভিরা থ্যারিনিয়াসের ড্রয়িং রুমে এসে বসে। থ্যারিনিয়াস তাদের জানায় যে জাসপার এখন বিরক্ত করতে নিষেধ করা হয়েছে, কারণ সে এখনো ঘুমিয়ে আচ্ছন্ন। তাই সকালে নাস্তার টেবিলে শুধু থ্যারিনিয়াস আর আলভিরা বসে খেতে শুরু করে। তাদের মধ্যে এক ধরনের নিশ্চিন্ত অনুভূতি, যেন দীর্ঘ অপেক্ষার পর একটা স্নিগ্ধ সকাল এসেছে। অবশেষে একবার ফিওনা নাস্তা শেষ করে। ফিওনা ধীর পায়ে নিজের কক্ষে ফিরে আসে, অনুভব করে যে আজকে সকালে এই প্রশান্তি তার শরীরে মনে এক ধরনের আরাম এনে দিচ্ছে। এদিকে একবারা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গ্লাস হাউস থেকে বাইরে বের হয়ে যায়, যেন সকালের কাজগুলো নিঃশব্দে সম্পূর্ণ হয়। একবারে ধীরে ধীরে বাড়ির কিচেনে ফিরে আসে। তার চোখে সে শান্ত কিন্তু গভীর এক প্রজ্ঞা ছিল। দুপুরের খাবার সে একান্ত প্রস্তুত করে নিয়েছে, একেবারে নিখুঁত ও স্বাদে সুমিষ্ট। তবে খাবার তৈরি করার পর তার মন আর কিছুটা অন্যদিকে চলে গিয়েছিল। সে কিচেনে দাঁড়িয়ে এক এক করে কিছু উপকরণ সংগ্রহ করলো, যা ছিল কেবল প্রকৃতির হাতে তৈরি উপকরণ। হালকা সুগন্ধি তেল, ফুলের রস, মধু আর কিছু ভেষজ মিশ্রণ, যা তার দক্ষ হাতের কাজ। সে এগুলো অতি যত্নে ছোট ছোট কৌটায় ভরে সুরুচিপূর্ণভাবে সাজালো, যেন প্রতিটি কৌটা ছিল এক একটি শিল্পকর্ম। একে একে কৌটাগুলো ট্রেতে সাজানো হলো, আর তার চোখে এক অদ্ভুত তৃপ্তি ফুটে উঠল, যেন উপকরণগুলো শুধু এই প্রাকৃতিক রূপে নয়, বরং ফিওনার জন্য এক নিখুঁত মনোভাব আর ভালোবাসার চিহ্ন। এবার সে ট্রেটি হাতে তুলে নিল, সুনিপুণ দৃষ্টিতে যেন সমস্ত কিছু ঠিকভাবে সাজিয়ে নেওয়ার জন্য। একবারা কিচেনের দরজা দিয়ে বের হয়ে সিঁড়ি বেয়ে ফিওনার কক্ষের দিকে অগ্রসর হলো। প্রতিটি পদক্ষেপ যেন তার মন সঞ্চিত এক ধরনের শান্তির প্রকাশ ঘটছিল, একসঙ্গে প্রেম, যত্ন, ভরসার এক স্নিগ্ধ মিশ্রণ। ফিওনার কক্ষে দরজা খুলে যেতে কক্ষে প্রবেশ করে ফিওনার সামনে এসে দাঁড়ালো। কাঁপা কাঁপা হাতে ট্রেটি একটু শ্বাস ফেলে ঠিক করে সামনে রেখে বলল, এগুলো তোমার জন্য এনেছি, কিছু বিশেষ উপকরণ। আজকে তোমায় আমি আমার নিজের মতো করে সাজিয়ে দেব। ফিওনার চোখে এক নতুন আশ্চর্যতা ঝলমল করলো। তার সামনে সাধারণ কৌটোগুলো দেখে সে একটিবার আশ্চর্য হয়ে গিয়েছিল। ফিওনা অবাক হয়ে একবারের দিকে তাকালো, তার চোখে প্রশ্নের ঝিলিক। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, এগুলো কি একবারা? একবারা একদৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল, এগুলো মেকআপ আইটেম। ফিওনার মুখে বিস্ময়ের ছাপ। মেকআপ? কোথায় পেলে এসব? একবারা তার হাতে ট্রেটি কিছুটা এগিয়ে দিয়ে বলল, পাইনি, আমি নিজে বানিয়েছি, প্রাকৃতিক উপাদান দিয়ে। ফিওনার চোখে অবিশ্বাসের ঐশ্বর্য ফুটে উঠল। কি বলছো? প্রাকৃতিকভাবে মেকআপ তৈরি করা যায়? একবারে এক মুহূর্তে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমি তোমাকে দেখাচ্ছি, এখন দাঁড়াও। তারপর একবার নরম এবং মৃদু হাতে কৌটোগুলো এক একটি খুলে নিয়ে ফিওনাকে মেকআপের উপকরণগুলো দেখাতে লাগলো। একবার এক এক করে কৌটোগুলো খুলে ফিওনার সামনে রাখলো। তার মুখে এক অবর্ণনীয় উচ্ছ্বাস ছিল, যেন সে তার প্রিয় সৃষ্টির মধ্যে দুনিয়ার সকল সৌন্দর্য ঢেলে দিয়েছে। এই দেখো বলে একবারে একটি ছোট কৌটা তুলে ধরলো। এটা হচ্ছে লিপস্টিক। গোলাপ ফুল, বেগুনিয়া ফুল আর জবা ফুল একসাথে মিক্স করে আমি তৈরি করেছি।
প্রতিটি ফুলের সুগন্ধ আর রং এমনভাবে মিলিয়ে দিয়েছি যেন তোমার ঠোঁটের ওপর এক নরম সৌন্দর্যের প্রলেপ ফেলবে। ফিওনা বিস্ময়ে অবাক হয়ে কোটোটির দিকে তাকিয়ে আর একবারা অন্য কোটোটি তুলে বলল, আর এটা হলো কাজল, চারকোল আর কালো শিমুলের গুঁড়ো দিয়ে তৈরি। তুমি জানো কাজল শুধু চোখের সৌন্দর্য বাড়ায় না, এটি এক ধরনের প্রাকৃতিক অঙ্গীকারও। একবার এরপর একটি দৃষ্টি দিয়ে একটি গোলাপি রঙের কৌটো দেখে বলল, এটা ব্লাশ যা আমি পলাশ ফুলের পাপড়ি আর চাপা ফুলের পাপড়ি মিশ্রণ তৈরি করেছি। প্রতিটি পাপড়ির জন্য এক একটি রূপালী আভা, যা তোমার গালের উজ্জ্বলতা আরও বৃদ্ধি করবে। শেষে একটু উজ্জ্বল কৌটো তুলে ফিওনাকে দেখিয়ে বলল, আর এটা হলো হাইলাইটার, মুক্তা ফুলের গুঁড়ো দিয়ে তৈরি করেছি, সঙ্গে মধু আর হালকা দুধ মিশিয়ে। এটা তোমার ত্বকে এক ঝকমকে আভা ছড়াবে, যেন প্রাকৃতিক সৌন্দর্য তোমার দেহ রূপ নেবে। ফিওনার চোখে এক ধরনের বিস্ময় ছড়িয়ে পড়ল, যেন সে কোনো অদৃশ্য জাদুর মাঝে হারিয়ে গেছে। প্রতিটি উপকরণ, তার রং, গন্ধ, অনুভূতি, এগুলো সব যেন এক মধুর কল্পনা যা একবার হাতে জীবন্ত হয়ে উঠেছে। ফিওনার চোখে এক অদ্ভুত আলো জ্বলে উঠল, তার মুখে একটি কোমল হাসি ছড়িয়ে পড়ল, যেন প্রাচীন দিনের কোনো স্মৃতি আবারও জীবন্ত হয়ে উঠেছে। জানো একবারা, সে ধীরে ধীরে বলল, আমি সাজতে অনেক ভালোবাসি। আমার অনেক কসমেটিক আইটেম ছিল, জীবনে রং, আনন্দ সবকিছুই ছিল, কিন্তু এখনো আসার পর যেন সবকিছু নিঃশেষ হয়ে গেছে। সাজার ইচ্ছেটা আর নেই, তবে এগুলো দেখে আজকে সাজতে ইচ্ছে করছে অনেক। একরা তার কথাগুলো শুনে হালকা একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ ফিওনা, তোমার জন্যই তো এনেছি। সে হাতে তুলে ধরে একটি সুন্দর রঙিন প্যালেটে পিঙ্ক ড্রেস, যা যেন ফিওনার জন্য তৈরি। আর এই যে এই ড্রেস পরে আসো, আমি সাজিয়ে দেবো তোমাকে। ফিওনা ড্রেসটি হাতে তুলে নিল, তার মধ্যে যেন পুরনো স্মৃতির মধ্যে একটি আবেগ খেলা করছিল। এই ছোট মুহূর্ত যেখানে সে তার প্রিয় সাজগোজের জগৎ ফিরে পাচ্ছিল, তার মনে এক অদৃশ্য শক্তি এনে দিয়েছিল। অবশেষে ফিওনা ড্রেসটি হাতে তুলে নিয়ে ধীরে ধীরে তা পরিধান করলো। ড্রেসটি ছিল একটি মিষ্টি কোমল হালকা গোলাপি রঙের জর্জেটের ফ্রক, যা তার কোমল সিলুয়েটকে আরো বেশি সুন্দর করে তুলছিল। ড্রেসটির দৈর্ঘ্য ছিল হাঁটুর উপর পর্যন্ত, তার হাতা ছিল কাঁধের নিচ, গলায় উন্মুক্ত, তার কোমল এবং স্নিগ্ধ বাহুতে অদ্ভুতভাবে অনুপ্রাণিত হচ্ছিল। এই সাদামাটা তবুও রাজকীয় পোশাক যেন তার অভিজ্ঞ জ্ঞানকে নতুনভাবে চিত্রিত করছিল। ফিওনা বিছানায় এসে বসতে একবারা সাবধানে তার কাছে এগিয়ে গেল। প্রথমে কাজলটি ফিওনার চোখে লাগিয়ে দিল, একদম সূক্ষ্ম হাতে, যেন প্রাকৃতিক এক নিপুণ শিল্পী। একবারে কাজলটি এমনভাবে লাগালো যেন ফিওনার চোখের অঙ্কন যেন জীবন্ত হয়ে উঠল। তারপর ধীরে ধীরে ব্লাশটি তার গালে হাড়ে হাড়ে মৃদু হাতে ছড়িয়ে দিল। গোলাপি রঙের মিশ্রণ ফিওনার গাল যেন একেবারে আভায় ঝলমল করে উঠল। হাইলাইটার তার গালের উপরের অংশ আর নাকের ডগায় হালকা করে লাগিয়ে ফিওনার সৌন্দর্য যেন আরো ফুটে উঠল। এরপর একটা লিপস্টিক সযত্নে ফিওনার ঠোঁটে লাগালো, একদম ন্যাচারাল গোলাপি শেডে, যা তার মুখাবের এক নতুন উজ্জ্বলতা দিল। ফিওনা গলায় এক সুন্দর মুক্তোর মালা পরিয়ে দিল। একবার মালাটি গলার সাথে এত সুন্দরভাবে বসে যেন প্রাচীন যুগের কোনো রাজকুমারীর শোভা। শেষে ফিওনার বাদামি চুল, ছোট ছোট সাদা চন্দ্রমল্লিকা ফুলগুলো দিয়ে করা যেন এক নতুন ফোঁটা শীতলতা আর কোমলতার ছোঁয়া এসে পড়ল। ফিওনা পুরো রূপ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্য প্রতিচ্ছবি হয়ে উঠল, যেখানে প্রতিটি উপকরণ তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছিল তার গভীর ও রহস্যময় ব্যক্তিত্বের দিকে। ফিওনাকে দাঁড় করিয়ে রেখে একবারা তার চোখে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল।
এক মুহূর্তের জন্য সে পৃথিবীর থমকে গিয়েছিল। কোনো শব্দ ছিল না, শুধুমাত্র ফিওনার সৌন্দর্যে মগ্ন ছিল। তার মুখে মিষ্টি হাসি, চোখে স্নিগ্ধ, তার গালে সেই পল্লবিত রং। সবকিছু যেন এক অনবদ্য চিত্র। পৃথিবীর মানবীরা এত সুন্দর হয় আজ বুঝলাম। একদম কোনো রূপকথার পরই লাগছে ফিওনা তোমাকে, একরা বলে উঠল। তার চোখে এক গভীর প্রশংসা। ফিওনা একটু হাসলো। যাও একরা, তুমি তো একটু বেশি বেশি বলছো। তোমার রূপ দেখেছো কখনো? তোমার সৌন্দর্য কতটা? না ফিওনা, একরা আসলে সোজাসুজি বলল, তোমার মতো না। তোমার সৌন্দর্যের তুলনা কোনো ফুলের সাথেই নেই। ফিওনার মুখে মৃদু হাসি এলো। কিন্তু একরা, আমি তো দেখতে পাচ্ছি না আমাকে কেমন লাগছে। একরা তখন ফিওনার সামনে একখানা শুদ্ধ সিলভার গ্লাসের প্রতিবিম্ব ধরল, যেন পুরো পৃথিবী তার একমাত্র সৌন্দর্যের ডুব দিয়েছিল। ফিওনা নিজের প্রতিবিম্ব দেখে চমকে উঠল। সারা শরীরের প্রতিটি কোণে এক অদ্ভুত ঝিলমিলানি দেখতে পাচ্ছিল সে। আজকের সাজে এক প্রাকৃতিক মেকআপ। সে নিজের সৌন্দর্য প্রথমবার দেখতে পেল। আজকের সাজে তার অস্থির বোধটা একেবারে দূরে সরে গিয়েছিল। কেমিক্যালের মেকআপের সাজে এতটা সুন্দর লাগেনি। আজকের সাজে সে নিজেকে যেন এক নতুন রূপে আবিষ্কার করলো, এক রূপকথার রাজকুমারী যার সৌন্দর্যের কোনো তুলনা নেই। দুপুরবেলা ডাইনিং টেবিলে জ্যাসপার, আলভিরা আর থারিনাস বসে অপেক্ষা করছে, আর একেবারে খাবারগুলো একে একে সাজিয়ে দিচ্ছে। তবে বরাবরের মতো পরিবেশটার দায়িত্ব ফিওনার ওপরই। ফিওনা নিচে নামতে চায়নি, কিন্তু জ্যাসপারের রাগের কথা মনে পড়তেই যেন তার আর অন্য কোনো উপায় থাকলো না। মনে মনে বিরক্ত হলেও আসতে হলো, কারণ না এলে জ্যাসপার আবার নতুন কোনো উপহাস ছুড়ে দেবে। সে রাগও সহ্য করতে হবে। এই মুহূর্তে সৌন্দর্য ভার তার মনে কোনো প্রশান্তি এনে দিচ্ছে না, বরং খাবার পরিবেশনের মতো একটি সাধারণ কাজ তার কাছে আজ অভ্যস্তির চেয়েও বেশি তিক্ত লাগছে। নিজের কষ্ট আর অপছন্দ লুকিয়ে মুখে কঠোরতা নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো লিভিং রুমের দিকে। জ্যাসপারের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। সকালে নাস্তা না করে থাকার পর এখন যেন অপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। ফিওনা অপেক্ষা না থেকে একবারে খাবার পরিবেশন করতে বলে সে। আলবেরা, থারিনাস আর একবারে সঙ্গে নিয়ে জ্যাসপার খাবার খেতে শুরু করে। ঠিক তখনই কাঠের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামতে শুরু করে ফিওনা। একবারে হঠাৎ তাকিয়ে বললে, ওই তো ফিওনা চলে এসেছে। জ্যাসপার এক মুহূর্তের জন্য সিঁড়ির দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে ফেলে, কিন্তু মনে মনে যেন কিছু একটা উপলব্ধি করে আবার তাকায়। ফিওনার নতুন সাজের আবির্ভাব, তার সে স্নিগ্ধ এবং স্বপ্নীল রূপ দেখে জ্যাসপারের মুখে কোনো কথাই আসে না। এক অসম্ভব চমকে ভরে যায় তার দৃষ্টি, যদিও মুখে সে কিছু প্রকাশ করে না। ফিওনা ধীরে ধীরে শেষ ধাপে এসে দাঁড়ায়। ততক্ষণে টেবিলে বসে থাকা সবাই খেতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ সে একপাশে দাঁড়িয়ে থাকে, যেন কি করবে বুঝে উঠতে পারছে না। ফিওনাকে এখন সবার সামনে পুরোপুরি দেখা যাচ্ছে। জ্যাসপারের চোখে যেন আটকে গেল ফিওনার ওপরে। তার সৌন্দর্যের মৃদু আলোয় যেন লিভিং রুমটা কিছুক্ষণের জন্য থমকে গেছে। ফিওনার দিকে তাকিয়ে জ্যাসপার এক টুকরো গাজর চামচে নিয়ে মুখে তোলে, কিন্তু টেবিলে না তাকিয়ে এমনটা করায় একসময় খেয়াল করলো আসলে সে খালি চামচ কামড়ে ধরেছে। চামচ মুখে রেখে জ্যাসপার চারপাশে একবার চোখ বোলালো। থারিনাস, আলবেরা, একবারে সবাই যার যার মতো খাওয়াতে ব্যস্ত। তারা কেউ যেন সেই ছোট অপ্রস্তুত মুহূর্তটি লক্ষ্য করেনি। এতে যেন জ্যাসপার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। দ্রুত এক গ্লাস পানি তুলে মুখে ঢেলে নিল, যেন নিজের অস্বস্তি মুছে ফেলার চেষ্টা করছে। জ্যাসপার আচমকা উঠে দাঁড়ায়। আমার খাওয়া শেষ বলে তাড়াহুড়ো করে ডাইনিং টেবিল ছেড়ে বাইরে বেরিয়ে যায়। তার গন্তব্য ল্যাব। লিভিং হাউসের বাইরে দ্রুত পায়ে এগিয়ে যায় সে। ফিওনা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। তার গমন পথে চোখ স্থির। এরপর ধীরে ধীরে কিচেনের দিকে পা বাড়ায়, নিজের খাবার নেয়ার উদ্দেশ্যে। ল্যাবে প্রবেশ করে জ্যাসপার ক্লান্ত শরীরে এক্সিকিউটিভ চেয়ারে বসে পড়ল।
মাথাটা হেলান দিয়ে চোখ দুটো এক মুহূর্তের জন্য বন্ধ করে নিল। সামনে কম্পিউটার স্ক্রিনে তার অজান্তে কাজ চলছে, কিন্তু চোখ বন্ধ করতে ফিওরনার সেই চিত্র আবার তার মনের পর্দায় ভেসে উঠল। গাঢ় কাজলে মোড়ানো গভীর চোখ, গোলাপি রঙের রাঙানো ঠোঁট, গালে মৃদু গোলাপি আভা, মাথায় ছোট ছোট সাদা ফুলের শোভার, গলায় ঝলমলে মুক্তোর মালা। দৃশ্যটা এতটাই স্পষ্ট ছিল যে জ্যাসপারের মন যেন তারই মধ্যে বন্দী। হঠাৎ করে এই কম্পিউটার স্ক্রিনে সে টুং শব্দে তার চিন্তাভাবনার ধারাবাহিকতা ভেঙে যায়। চোখ খুলে তাকায় স্ক্রিনের দিকে, সেখানে একটা নতুন ইমেল এসেছে। জ্যাসপার দ্রুত ইমেলটি খুলে এবং স্ক্রিনে ভেসে উঠল ফেরকের নাম, ডাক্তার আর্থার। ইমেলটি পড়ার সঙ্গে সঙ্গে জ্যাসপারের মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। ডক্টর আর্থার জানিয়েছেন আগামীকাল রাতে গুরুত্বপূর্ণ মিটিংটি হবে, আর লোকেশন মিস্টার সেনসিং এর ল্যাব। কাল রাতেই এথেরিয়নের শক্তি সম্পূর্ণরূপে সংগ্রহ করে তা সরাসরি লন্ডনে পাঠানো হবে, যেখানে গবেষণার পরবর্তী ধাপ সম্পন্ন হবে। জ্যাসপার এক মুহূর্তে থমকে থাকলো, তার মুখের হাসির ঝিল্লি যেন এক অজানা বিজয়ের আভাস দিচ্ছে। ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।